গল্পকথন বেহাদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সুকুরঞ্জন ডাক্তার প্রতি ২-৪ মাসে একবার ঢাকায় যান। ঢাকা যাওয়ার জন্য প্রতি ২-৪ মাস পরপরই ঢাকায় তার অতি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে। বিষয়টি মোটেই তা নয়, তবুও তিনি যান। যাওয়ার আগের পটভূমিকা অবশ্য অদ্ভুত। সেটি তার স্ত্রীর সঙ্গে তার কথোপকথন শুনলেই বোঝা যায়। এবং এই অদ্ভুত পটভূমিকা বলতে গেলে প্রতিবার একই রকমের থাকে। তিনি তার স্ত্রী সুজাতা রানীকে ডেকে বললেন, তোমার প্রেশার তো দিন দিন হাই হয়ে যাচ্ছে, ব্যবস্থা তো একটা করণ লাগে। সুজাতা রানী বলবেন, কি ব্যবস্থা? বয়স বাড়ছে, নানান চিন্তা ভাবনায় থাকি, প্রেশার তো বাড়বই। শুক্রঞ্জন ডাক্তার বলবেন, এই হইল তোমাদের রমণীকুলের এক সমস্যা। যেই জিনিসে বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমরা সেই জিনিসে দিবা সবচেয়ে কম গুরুত্ব, আর যেই জিনিসে গুরুত্ব দেওয়ার দরকার নাই সেই জিনিস নিয়ে সবসময় হাঙ্গামা। সুজাতা রানী ঠান্ডা গলায় বলবেন, হাঙ্গামা করণের অভ্যাস আমার নাই। হাঙ্গামা করণের অভ্যাস আছে আপনার। আপনি কারণে অকারণে হাঙ্গামা করেন। শুকুরঞ্জন ডাক্তার তখন গলার স্বর হঠাৎ উঁচুতে তুলবেন, কি? আমি হাঙ্গামা করি? আমি হাঙ্গামা করণের লোক? কি হাঙ্গামা করি শুনি? তোমার সঙ্গে আমার বিবাহেরই 40 বছর, আজ পর্যন্ত তোমার সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত করেছি? যা বলেছ, যখন বলেছ, সব মাইনে নিছি। এই হইল তার প্রতিদান? না, এই হইল প্রতিদান? এখন এসে কি বলতেছ তুমি, আমি হাঙ্গামা করি? সুজাতা রানী ঠান্ডা গলায় বলবেন, গলার স্বর উঁচু করে লাভ হইব না। আপনারে যা বলছি আপনি সেই কাজ করেন। আমি আর এই দেশে থাকব না, আমি ইন্ডিয়ায় চলে যাব। আমার এই দেশে আছে কে? মরার যুদ্ধে সব হারাইছি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সব, যা কিছু ছিল সব চলে গেল ইন্ডিয়া। আপনি তো আর আমার কথা শুনবেন না। আমার কথা সেই 15-16 বছর আগে যুদ্ধের সময় শুনলে ছেলেটাও এই সর্বনাশ করার সুযোগ পাইত না। এখন থাকার মধ্যে ছিল একটা মাত্র মেয়ে, তারও জামাই ইন্ডিয়া নিয়ে চলে গেল। এই পুরার দেশে এখন আর আমার আছে কি? আমি আর কতবার বলবো আমি থাকবো না এইখানে, আপনি ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করেন। ব্যবস্থা না করলে দেখবেন হাঙ্গামা কারে বলে। আমি আপনার ঘর বাড়ি সব আগুন দিয়ে পুরাই দিব। শুকুরঞ্জন ডাক্তার তখন বলবেন, এই যে দেখছো, বলছি না তোমার প্রেশার বাড়ছে, এই জন্যই তো বললাম তোমার প্রেশার হাই হইলেই তুমি ঘরে আগুন দেওয়ার কথা বলো। এইটার একটা ব্যবস্থাকরণ দরকার। কখন কি দুর্ঘটনা ঘইটা যায় বলন যায় না। এই জন্যই আমি ঢাকা যাব, আজকেই যাব। একটা নতুন প্রেশার মাপার মেশিন কেনা দরকার। ঢাকা শহর ছাড়া ভালো মেশিন পাওয়া সম্ভব না। দেশটা নকল টকলে ভইরা গেছে। ডাক্তারের জিনিসপত্র খুব সিরিয়াস বিষয়, এগুলো ভালো জায়গা থেকে বাইসা বুইসে কিনতে হয়। শুকুরঞ্জন ডাক্তার এরপর ঢাকা যাওয়ার জোগাড়যন্ত্র করতে থাকেন। ঢাকা যাওয়ার বাহানা তৈরি করতে এত কিছুর প্রয়োজন হতো না, কিন্তু তারপরও তিনি করেন। বিষয়টা যে সুজাতা রানী বোঝেন না তা নয়, বরং তিনিও জানেন শুকুরঞ্জন ডাক্তার কেন ঢাকায় যাচ্ছেন, কিন্তু জেনেও না জানার ভান করেন তিনি। মানব জীবন আসলে ভানের জীবন। এখানে বেশিরভাগ সময়ই মানুষকে ভান ধরে থাকতে হয়। প্রবল কষ্ট বুকে পুষে আনন্দের ভান ধরে থাকতে হয়। প্রবল স্নেহ বুকে পুষে কঠিন মানুষের মুখোশ পরে থাকতে হয়। নিঃসঙ্গ দুই নরনারী নানাভাবে সে ভান ধরে যাচ্ছেন। অদ্ভুত এক পাণ্ডুলিপিতে অভিনয় করে যাচ্ছেন। তাদের অভিনয় যে খুব ভালো হচ্ছে তা নয়, তবে দর্শক হিসেবে পরস্পরের অভিনয়কে তারা মেনে নিয়েছেন। প্রতিটা মানুষের জীবন জুড়ে থাকে অজস্র গল্প। সেই গল্পের সামান্য, খুব সামান্যই জানে অন্য মানুষ। বাদ বাকি গল্পগুলো নিঃসঙ্গী হয়ে মিশে থাকে বুকের ভেতর। মন খারাপের কোনো একলা দুপুর কিংবা নিঃসঙ্গ গভীর রাতে সেই গল্পগুলো হঠাৎ ঘুম ভাঙিয়ে তাকে ডেকে তোলে।
মানুষগুলো তখন সেই গল্পের সঙ্গে জীবনের হিসাব মেলায়, কিন্তু সেই হিসাব কখনোই মেলে না। সুজাতা রানী এবং সুকুরঞ্জন ডাক্তারের হিসাবও মেলেনি। ৭১ সালের মুক্তিযুদ্ধে পিঁপড়ের মতন পিল পিল করে দেশ ছেড়েছে মানুষ। কেউ কেউ শরণার্থী হিসেবে গেছে, দেশ স্বাধীন হওয়ার পর আবার ফিরে এসেছে দেশে। কেউ কেউ সেই যে গেছে আর ফিরে আসেনি। এই না ফিরে আসাদের বেশিরভাগই হিন্দু। সুকুরঞ্জন ডাক্তার দেশ ছেড়ে যেতে চাননি। ৩ ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়, আর ভাইয়েরা যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই দেশ ছেড়েছে। কলকাতায় সুকুরঞ্জন ডাক্তারদের নানার বাড়ি, অসংখ্য আত্মীয় স্বজন, তাই তাদের আশ্রয়ের অভাব হতো না। কিন্তু সুকুরঞ্জন ডাক্তার সব সময় গলার রগ ফুলিয়ে বলতেন, বাপের দেশের মাটি দপদপাইয়া হাঁটি। সে সেই বাপের দেশের মাটি ছেড়ে যায়নি, কখনো যাবে বলে মনে হচ্ছে না। সুজাতা রানীর আত্মীয় স্বজনও বলতে গেলে বেশিরভাগই পাশের দেশে চলে গিয়েছিল। চলে যাওয়ার আগে অবশ্য সেই বীভৎস ঘটনা ঘটেছিল। ৭১-এর জুলাইয়ে ২৭ তারিখে রাত দুপুরে মিলিটারিদের স্পিড বোট এসে থেমেছিল রামপাড়া ঘাটে। রামপাড়া হিন্দু গ্রাম, সুজাতা রানীর বাপের বাড়ির গ্রাম। সেই গ্রাম রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। তারপর গ্রামের পর গ্রাম শ্মশানের জ্বলন্ত চিতা হয়ে উঠেছিল। কি করে যেন এই মালোপাড়াটা বেঁচে গেল। মিলিটারিরা ফিরে গেল মালোপাড়া অবধি না এসেই। বেঁচে গেলেন সুকুরঞ্জন ডাক্তার, সুজাতা রানীরা। কিন্তু রামপাড়ার সেই আগুনে পুড়ে মরেছে অসংখ্য ঘরবাড়ি, মানুষজন। পুড়েছে সুজাতা রানীর বাবা, কাকাদের ঘরও। সুজাতা রানীর বৃদ্ধ মা বাবা আর ছোট বোন ঘর থেকে বের হতে পারেনি। বের হতে পারেনি আরো অনেকে। যারা বেঁচে ছিল তারা ভিটে ছেড়েছিল এক কাপড়ে, শূন্য উদরে। সুজাতা রানী আর সুকুরঞ্জন ডাক্তারের বড় ছেলে আশিস তখন ১৮-১৯ বছরের টগবগে তরুণ। মেয়ে অনিতার বয়স ৯। দেশ ছেড়ে যাবেন না বলে ধনুক ভাঙা পণ করলেও ছেলেটাকে নিয়ে ভীষণ ভয় ছিল সুকুরঞ্জন ডাক্তারের। আশিস সেই অল্প বয়সেই বড় বেপরোয়া হয়ে উঠেছিল। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতো না। তবে রামপাড়ায় সুজাতা রানীর মাস্তুতো বোনের এক মেয়ে ছিল, নাম অপলা। অপলার সঙ্গে খুব মিশত আশিস। এই নিয়ে দুই পরিবারের ঝগড়াঝাটি কম হয়নি। মুখ দেখা দেখি অবধি বন্ধ হয়েছিল। অপলার বিয়ের সম্বন্ধ ঠিক ছিল শহরে, পাত্র বড় চাকরি করে। কিন্তু তারপরও কোথাও যেন একটা গেরু ছিল অপলার আশিসের। এই একটা মাত্র মেয়ে, যার সঙ্গে আশিস হাসত, প্রাণ খুলে কথা বলতো। একবার তো কেলেঙ্কারি ঘটে গেল। অপলা আর আশিসকে পাওয়া যাচ্ছিল না দুদিন ধরে। পরে অবশ্য জানা গেল অপলা আর সেই হবু বরের আসার কথা শুনে বান্ধবীর বাড়ি পালিয়েছিল। আর আশিস গিয়েছিল মহকুমা শহরের খ্যাপে ফুটবল খেলতে। সেখানে তাকে খেলতে দেখেছেও অনেকে। তার মানে সেই দুদিন অপলার সঙ্গে আশিসের কোনো যোগাযোগ ছিল না। কিন্তু আসলেই ছিল কিনা কে জানে। ওই বয়সের ছেলে মেয়েদের বিশ্বাস করা বড় কঠিন। এই ঘটনার মাস চারেক পর রামপাড়ায় আগুন দিল পাক আর্মি। পুরোটা সময় মালোপাড়ায় বিলের মাঝের রাস্তায় দাঁড়িয়ে দেখছিল আশিস। খোলা মাঠের জল পেরিয়ে দূরে ওই পারে পুড়ে যাওয়া রামপাড়ার মানুষদের চিৎকার। নির্বিচার ব্রাশফায়ারে জলে ঝাঁপিয়ে পড়া মানুষদের শরীরের রক্তে লাল হয়ে উঠেছিল বিল। বীভৎস দৃশ্য। পুরোটা সময় ঠায় দাঁড়িয়েছিল আশিস। সবাই তখন গা ছেড়ে পালাচ্ছিল, কিন্তু আশিসকে কেউ এক পাও নড়াতে পারেনি। উঠতে বসতে ঘাড়ের রগ বাঁকা করে কথা বলতো আশিস। সেই বয়সেই রাজ্যের বই পুস্তক পড়ে শেয়ানা হয়ে উঠেছিল সে। সুকুরঞ্জন ডাক্তারের মামাতো ভাই জয়দীপ তখন হুটহাট কলকাতা থেকে চলে আসতো। তার ব্যাগ ভর্তি থাকতো নানান বই। সেই সব বইয়ের ভেতর ঘাড় ডুবিয়ে পড়ে থাকতো আশিস। কিন্তু ওই ঘটনার পরের কদিন আর বইপত্র ছুঁয়েও দেখল না সে। কারো সঙ্গে কথাও বলল না।
আগস্ট মাসের পুরোটা জুড়েই সেবার ভারী বৃষ্টি হলো গ্রামে, টানা বৃষ্টি। তেমনই এক বৃষ্টির রাত শেষে ভোরবেলা থেকে আর আশিসকে খুঁজে পাওয়া যায়নি। শুকরঞ্জন ডাক্তার জানতেন আশিস কোথায় গেছে, তাই খুব একটা হাহুতাশও করেননি তিনি। আশিস ফিরেছিল দেশ স্বাধীনের পর, বাপায়ের গোড়ালিতে মস্ত গর্ত নিয়ে। সে 5 মাসের রণাঙ্গনের কথা কাউকে কিছু বলেনি। চুপচাপ ঘরে ঢুকে বলেছিল, বাবা, মা কই? খিদে পেয়েছে, ভাত দিতে বলো। ঘরে মুরগির ডিম থাকলে ভালো, ডিম ভেজে দিতে বলো। তারপর কি করে যেন দেশ স্বাধীনের 15-16 বছর হাওয়ার বেগে কেটে গেল। আশিস আগের চেয়ে আরো বেশি গম্ভীর হয়ে গেছে। এর মধ্যে অজস্রবার দেশ ছেড়ে চলে যাওয়ার দিব্যি দিয়েছেন সুজাতা রানী। সবকিছু বেছে দিয়ে শুকরঞ্জন ডাক্তারকে কলকাতা চলে যাওয়ার কথা বলেছেন, কিন্তু ডাক্তার তাতে গা করেনি। একসময় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকও হয়ে এসেছিল, কিন্তু বড় দুর্ঘটনাটা ঘটল বছর 7 আগে। আশিস তখন ঢাকায় থাকে, একটি খবরের কাগজে সাংবাদিকতা করে, লেখালেখি করে। বছরে বার দুয়েক গ্রামে আসে। এসে যে খুব একটা থাকে তাও নয়। এই এবেলা এলো তো ফেরবেলা চলে গেল। পরিবারের সঙ্গে সম্পর্কটাও কেমন বাঁধনছাড়া হয়ে গেছে। শুকরঞ্জন ডাক্তার কিংবা সুজাতা রানী কেউই কারণ খুঁজে পেলেন না, অনিতাও না। লোকে বলে এক ভাই ও এক বোন হলে ভাই বোনের সম্পর্ক খুব গভীর হয়, কিন্তু আনিতা আর আশিসের সম্পর্ক কোনো কালেই তেমন গভীর ছিল না। বয়সের পার্থক্যের কারণে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, তাদের মধ্যে সম্পর্কটা হলো ছাড়া ছাড়া। বছর 7 আগে এক দুপুরে আশিসের চিঠি এসেছিল, সে বিয়ে করেছে, মেয়ের নাম মিলি। শুকরঞ্জন ডাক্তার খুব সহজে ধাক্কা খান না, কিন্তু এবার খেলেন। আশিসের তখন 27-28 বছর বয়স, তার বিয়ের বয়সও হয়েছে। সুজাতা রানীর ইচ্ছে ছিল আশিসের বিয়ে দেবেন কলকাতায়। সেই মতো তার এক দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে কথাও এগিয়ে রেখেছিলেন। তার এই ইচ্ছের কারণ পরিষ্কার। কলকাতায় আশিসের বিয়ে হলে সুজাতা রানীর দীর্ঘদিনের কলকাতাবাসের ইচ্ছে বাস্তবায়নের পথ খানিক সহজ হয়। কিন্তু এই ধাক্কা সুজাতা রানী কিভাবে সামলাবেন? আশিস যে মেয়েটাকে বিয়ে করেছে সে মুসলমান। আশিস চিঠিতে সব বিস্তারিত লিখেছে, মেয়েটার বংশপরিচয়ের কথাও লিখেছে, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। শুকরঞ্জন ডাক্তার দীর্ঘ সময় নিয়ে ধাক্কাটা সামলালেন, কিন্তু ঘটনা সুজাতা রানীর কাছে কিভাবে বলবেন তা তিনি বুঝে উঠতে পারলেন না। চিঠি পাওয়ার 3 দিন পর সুজাতা রানী ঘটনা জানলেন মেয়ে অনিতার কাছ থেকে। অনিতা চিঠি পেয়েছিল বাবার প্রেসক্রিপশন লেখার প্যাডের ভেতর। তারপরের ঘটনা ভয়াবহ। সুজাতা রানী মোটামুটি পাগল হয়ে গেলেন। একবার তো কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও কম করেননি। আশিস চিঠিতে লিখেছিল সে বউ নিয়ে বাড়ি আসতে চায়, কিন্তু ফিরতি চিঠিতে শুকরঞ্জন ডাক্তার যতটা সম্ভব পরিস্থিতি বুঝিয়ে বলেছিলেন। তারপরও বছরখানেক পর হুট করে একদিন চলে এসেছিল আশিস, সঙ্গে বউ। সুজাতা রানী বিষের শিশি হাতে ঘরের দাওয়ায় বসেছিলেন। আশিস বাড়ি ঢুকলেই তিনি বিষ খাবেন। আশিস অবশ্য সেই সবিতে বাড়ি ঢোকেননি। তারপর আরো 6 বছর কেটে গেছে, আনিতার বিয়েও হয়েছে। এই শোকটাতেই কিনা কে জানে আনিতার বিয়ে হয়েছে কুষ্টি ঠিকুজি দেখে। আশিসের ঘটনার পর থেকেই এই দেশের উপর থেকে পুরোপুরি মন উঠে গেছে সুজাতা রানীর। আনিতাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন তাদের আত্মীয় স্বজন সবাই থাকে কলকাতায়। 2 বছর আগে পরিবার নিয়ে সেও যখন কলকাতা চলে গেল, তখন সুজাতা রানী যেন হাফ ছাড়ে বাঁচলেন। তার ধারণা ছিল শুকরঞ্জন ডাক্তার এবার দেশের পাট চুকিয়ে কলকাতার পথ ধরবেন, কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টো চিত্র। রাত নেই, দিন নেই, কাঠফাটা রোদ্দুর কিংবা প্যাচপ্যাচে কাদা হলেও শুকরঞ্জন ডাক্তার দপদপিয়ে হেঁটে দিব্যি গায়ে গায়ে রুগী দেখে বেড়ান, মনের আনন্দে গান গান। বাজারে তার চেম্বার আছে, সারাদিন
সেই চেম্বারে বসে থাকেন। কেউ ডাকলেই হাসি মুখে ছুটে যান। আশিসের সেই যে নির্বাসনের শুরু, তার আর শেষ আছে বলে মনে হয়নি। কিন্তু স্নেহ মমতার ঢেউ এমন দুকুলপ্লাবী যে কখন কাকে কিভাবে ভাসিয়ে নিয়ে যায় বলা মুশকিল। আশিসের কথা এই পরিবারে বলা নিষিদ্ধ, কেউ বলেও না। আনিতা থাকতে সে মাঝে মধ্যে চেষ্টা করেছে, কিন্তু সুজাতা রানী তখন মুহূর্তেই যেন অন্য মানুষ হয়ে যেতেন। তার সারা শরীরে যেন অদৃশ্য আগুন ধরে যেত, সাক্ষাৎ উন্মাদিনী যেন। তবে আড়ালে আবডালে শুকরঞ্জন ডাক্তারের সঙ্গে আশিসের যোগাযোগটা ছিলই। শুকরঞ্জন ডাক্তার ধর্মকর্ম করেন, কিন্তু তা নিয়ে তার অতি মাতামাতি নেই। আশিসের বিয়ে নিয়েও তিনি নিজের পক্ষ থেকে উচ্চবাক্য কিছু করেননি। যা করেছেন তা সুজাতা রানীর কারণেই করেছেন। একটা সময় গিয়ে সুজাতা রানীর বরফও যেন গলতে শুরু করল। তিনি সরাসরি কিছু না বললেও তার হাবভাবে সেসব বোঝা যায়। শুকরঞ্জন ডাক্তার তা বুঝলেও অবশ্য ধরা দেন না, না বোঝার ভান করেন। তাদের পরস্পরের এই ভান চলতে থাকে। এ এক অদ্ভুত কানামাছি খেলা। ২-৪ মাস পর পর ঢাকা গেলেও এবার অবশ্য খানিকটা দেরি হয়ে গেল শুকরঞ্জন ডাক্তারের। দেরি হওয়ার কারণ নীলুফা বানুর মৃত্যু। সন্তান জন্ম দিয়েই মেয়েটা মরে গেল। চারদিকে তখন টানা বর্ষা, জলকাদার মচ্ছব লেগেছে যেন। ওই সময়টাতে মা মরা মেয়েটার নিউমোনিয়া লেগে গেলে আর বেঁচে থাকতে হবে না। পুরো সময়টাতে শুকরঞ্জন ডাক্তার যুগের মতো লেগে রইলেন। বানের জল ডিঙিয়ে সপ্তাহে ২-১ বার তার আরশিকে দেখা চাই চাই। প্রথম প্রথম ভেবেছিলেন মেয়েটা টিকবে না, কিন্তু শেষ অবধি টিকে গেল। এখন আর তেমন ভয় নেই। তিনি তাই নিশ্চিন্তে গ্রাম ছাড়ছেন। শুকরঞ্জন ডাক্তার ঢাকায় পৌঁছলেন পরদিন দুপুরে। আশিস থাকে মতিঝিল এলাকায়, কিন্তু আশিসের বাসার ঠিকানায় পৌঁছে তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এর আগেও বহুবার এসেছেন। গাবতলী বাসস্ট্যান্ডে নেমে সোজা বাসে মতিঝিল, পরের পথটুকু হাঁটা পথ, তাই তার মুখস্থ। কিন্তু এবার প্রায় মাস ৬ পরে এসেছেন তিনি। তাই বলে ভোজবাজির মতন আশিসের বাসাটা নাই হয়ে যাবে? এটা কেমন কথা? শুকরঞ্জন ডাক্তারের ঘটনা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো। যতক্ষণে বুঝলেন ততক্ষণে তিনি অবাক হয়ে দেখলেন, যে দোতলা বিল্ডিংয়ের উপরতলায় আশিস ভাড়া থাকত, সেখানে সেই দোতলা বিল্ডিংয়ের জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। শুকরঞ্জন ডাক্তার দীর্ঘ সময় সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আশেপাশের ২-৪ জনকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। এই শহরে তিনি আর কাউকে তেমন চেনেন না। আশিসের এক বন্ধু আছে, পরিমল নাম, লালবাগের দিকে থাকে। বার দুয়েক তিনি গিয়েছিলেনও, কিন্তু তার বাসা খুঁজে পাবেন বলেও মনে হচ্ছে না। ঢাকা শহর এলে পথে ঘাটে তার হাঁসফাঁস লাগে। গাঁওগ্রামে চলতে ফিরতে তিনি যতটা স্বতঃস্ফূর্ত, ঢাকা শহরে ঠিক ততটাই দ্বিধান্বিত। রাস্তা পার হতে তার দীর্ঘ সময় লাগে। কাগজে লেখা ঠিকানার সঙ্গে মিলিয়ে বাসা খুঁজে পেতে ভারী সমস্যা হয়। পথ চলতে হুটহাট পকেটমার হয়ে যায়। কিন্তু এখন এই পড়ন্ত বিকেলে তিনি কি করবেন? কই যাবেন? কই থাকবেন? শেষ পর্যন্ত শুকরঞ্জন ডাক্তারের থাকার ব্যবস্থা একটা হলো। তিনি কিছুটা সময় মতিঝিলের রাস্তায় এলোমেলো হাঁটলেন। এক নাগাড়ে বেশিক্ষণ হাঁটাও সম্ভব নয় তার পক্ষে। তার হাতে ডাক্তারি ছোট একটা ব্যাগ। তিনি যেখানেই যান এই ব্যাগ তার সঙ্গে থাকে। বিয়ে বাড়িতে গেলেও থাকে, মৃতের বাড়িতে গেলেও থাকে। সেই ব্যাগ বগলের তলায় চেপে ধরে তিনি হাঁটছেন। আজ তার সঙ্গে আরো একটা পেটমোটা ব্যাগ রয়েছে, বাজারের ব্যাগের মতন ব্যাগ। ব্যাগের ভেতর খোসা ছাড়ানো নারকেল, কুমড়োর ফুল, গোটা কয়েক পেয়ারা আর বাতাবি লেবু। এগুলো যে সুজাতা রানীর ছেলের জন্য আদর করে ব্যাগে গুজে দিয়েছেন, ঘটনা মোটেও তা নয়। এগুলো শুকরঞ্জন ডাক্তার নিজের হাতে গুছিয়ে ব্যাগে ভরে এনেছেন। তবে তার মতন আলাভোলা মানুষের জানার কথা নয় যে আশিসের কুমড়ো ফুলের বড়া ভীষণ পছন্দ। বাইন মাছের তরকারিতে
নারকেল আর এক চিলতে বাতাবি লেবু পেলে সে একাই দুজনের ভাত গিলে ফেলতে পারে। তারপরও তিনি এগুলো যত্ন করেই এনেছেন। আনার পেছনে সেই ভানের গল্প, সেই অদ্ভুত পাণ্ডুলিপিতে অভিনয়ের গল্প। সুখরঞ্জন ডাক্তারের ঢাকায় যাওয়ার আভাস পেলেই সুজাতা রানী দিনমান আকারে ইঙ্গিতে নানান কথা বলেন। সুখরঞ্জন ডাক্তার তা মনোযোগ দিয়েই শোনেন, না শোনার ভান করে কান খাড়া করে লক্ষ্য করেন। ঢাকায় আসার দিন যখন পেট মোটা ব্যাগ নিয়ে তিনি বাড়ি থেকে বের হন, তখন সুজাতা রানী গলা উঁচিয়ে ঢের গালমন্দও করেন। কিন্তু সেসব শুনে সুখরঞ্জন ডাক্তার মনে মনে কেবল হাসেন, কারণ তিনি জানেন তিনি বাড়ি থেকে বের হওয়া মাত্রই সুজাতা রানীর ছেলের ছবি বুকে চেপে ধরে কেঁদে বুক ভাসাবেন। আর ফিরে যাওয়া মাত্রই নানান ছলছুতোয় জেনে নেবেন সেই পেটমোটা ব্যাগের ভেতরের জিনিসপত্র পেয়ে আশিস কি করেছিল। অবশ্য ঘটনা যা ঘটে ডাক্তার তার চাইতে ঢের বাড়িয়ে বলেন। কিন্তু এখন এই পেটমোটা ভারী ব্যাগ নিয়ে তিনি কই যাবেন? একটা ঝুপড়ি চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে খানিক জিরিয়ে নিচ্ছিলেন সুখরঞ্জন ডাক্তার। একটা আদা চায়ের অর্ডার দিয়ে কেবল বিড়ি ধরিয়েছেন। এই মুহূর্তে বিকট শব্দে কিছু একটা ফুটল। তারপর মুহুর্মুহু স্লোগান। কি একটা রাজনৈতিক ঝামেলা! মিছিলটা খানিক আগেও চোখে পড়েনি। কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে পুলিশের ভ্যান চলে এলো। রাবার বুলেট, টিয়ার শেল। খানিক আগে শান্ত রাস্তাটা মুহূর্তেই যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা ছড়িয়ে পড়ল আশেপাশে। দূর থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে। সুখরঞ্জন ডাক্তার কি করবেন ভেবে পেলেন না। ঝুপড়ি চায়ের দোকানি নিমেষেই দোকানের ঝাঁপ নামিয়ে ফেলল। তারপর বলল, কই যাবেন যান, দেশের অবস্থাটা তো দেখছেন, রাত বিরেতে কি হয় কোন যায় না। সুখরঞ্জন ডাক্তার চিহ্নিত মুখে বললেন, ভাই একটা কথা বলতাম। দোকানি বলল, কি কথা? যা কনের তাড়াতাড়ি কন, পরিস্থিতি বেশি ভালো না। একটু পরই পুলিশ সামনে যারে পাইব তারই ধরে গাড়িতে তুলব। সুখরঞ্জন ডাক্তার দোকানিকে তার বিপদের কথা খুলে বললেন। দোকানির নাম আব্দুল মমিন। সে থাকে আরামবাগের দিকে এক বাসায়। বাসার নিচে গ্যারেজের মতো জায়গা, সেখানে খুপড়ি ঘরের মতো ছোট একটা ঘর। সে থাকে সেই ঘরে। সেই বাড়িতে কোনো দারোয়ান নেই। বাড়ির কলা পসিবল গেট থাকে সারাদিন বন্ধ। কেউ বাড়ি থেকে বের হলে কলা পসিবল গেটের তালা খুলে বের হয়ে আবার গেটে তালা দিয়ে দেয়। বাড়ির সবার কাছেই চাবি আছে, সুতরাং দারোয়ানের দরকার হয় না। আব্দুল মুমিন বলল, কিন্তু এখন আপনি যাইবেন কই? শহরের অবস্থা তো তেমন ভালো না। সুখরঞ্জন ডাক্তার বললেন, সেইটাই তো বুঝতে পারতেছি না, ভালো বিপদে পড়ে গেলাম। আব্দুল মুমিন বলল, আপনি করেন কি? বগলেটে কিসের ব্যাগ? সুখরঞ্জন ডাক্তার তার চিকিৎসক পরিচয় নিয়ে অতিশয় উল্লাসিত। তিনি উৎফুল্ল গলায় বললেন, আমি ডাক্তার, গত 40 বছর ধইরা ডাক্তারি করতেছি। এই ব্যাগ আমার ডাক্তারি ব্যাগ। এর মধ্যে ডাক্তারির ছোটখাটো কিছু যন্ত্রপাতি, ওষুধপত্র থাকে। বলা তো যায় না কখন কার কি দরকারে লেগিয়া যায়। আব্দুল মুমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, লগে পয়সাপাতি কিছু আছে? সুখরঞ্জন ডাক্তার বললেন, যে আছে। আব্দুল মুমিন বললেন, চলেন তাইলে গরিবের হোটেলে চলেন। 70 টাকা থাকনের খরচ, 30 টাকা খাওনের। খাওনের রেটটা একটু বেশি পড়া গেল, কিন্তু কি করবেন কন, পড়ছেন বিপদে। বিপদে পড়লে 5 টাকার জিনিসের দাম হয় 500 টাকা। আব্দুল মুমিনের সঙ্গে যাওয়া ছাড়া সুখরঞ্জন ডাক্তারের আপাতত আর কোনো উপায় নেই। তাছাড়া তিনি ভেবে দেখেছেন, তার সঙ্গে তার ডাক্তারের ছোট ব্যাগ ছাড়া মূল্যবান আর কিছুই নাই। সুতরাং এই লোকের সঙ্গে যাওয়া যেতে পারে। একটা মাত্র রাত তো, সকাল হলে দেখব কি করা যায়। অন্তত আশিসের বন্ধু পরিমলের খোঁজে একটা চেষ্টা চালানো যাবেই। আব্দুল মুমিনের খুপড়ি ঘরের আকৃতি ভয়াবহ। এত ছোট ঘরে মানুষ থাকতে পারে এই ধারণা সুখরঞ্জন ডাক্তারের ছিল না। কিন্তু ঘরের ভেতর কোথাও থেকে ইঁদুর পচার তীব্র গন্ধ আসছে। তাও ভাগ্য ভালো, আব্দুল মুমিন ঘরে ঢুকেননি। তার গায়ের গন্ধ কেমন কে জানে। সে বলেছে সে বাইরেই থাকবে, রাতে সময় মতো ডাক্তার খাবার পেয়ে যাবে। সারাদিনের পরিশ্রমে সুখরঞ্জন ডাক্তারের খানিক ঝিমুনির মতো চলে এসেছিল। রাত 9টা 10টার দিকে আব্দুল মুমিন খাবার নিয়ে এলো। খাবার খুবই ভালো।
চিকন চালে সাদা ভাত, খাসির মাংস আর মাছ। খাবার দেখে শুকরঞ্জন ডাক্তারের মনে হলো তিনি ক্ষুধার্ত। তিনি ইঁদুরের গন্ধ উপেক্ষা করে খাবার খেলেন। খাওয়া শেষে তার মনে হলো এই ঘরে তিনি থাকতে পারবেন না। এই ঘরের এই তীব্র গন্ধ তিনি সহ্য করতে পারছেন না। বরং যে গন্ধকে এতক্ষণ তিনি ইঁদুর পচার গন্ধ ভেবেছিলেন, তা আসলে ইঁদুর পচার গন্ধ নয়। এই গন্ধ অন্য কিছুর। তিনি দীর্ঘদিন ধরে ডাক্তারি করছেন। এই গন্ধ তার না চেনার কথা নয়। ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো। তার আশঙ্কা সত্যি হলো গভীর রাতে আব্দুল মুমিনের সঙ্গে আরো দুজন লোক এলো। সেই ছোট্ট কক্ষের মাপ কেটে বসানো এক চৌকিতে তিনি বসেছিলেন। সেই চৌকির নিচ থেকে তারা একটা মুখবন্ধ প্লাস্টিকের বস্তা টেনে বের করলো। বস্তার গাজরে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। শুক্রঞ্জন ডাক্তার প্রচন্ড আতঙ্ক নিয়ে মানুষগুলোর দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন না এই মানুষগুলো আসলে করে কি, তাকে নিয়ে তারা কি করবে। এতক্ষণে তার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। আব্দুল মুমিন তাকে এমনি এমনি এখানে নিয়ে আসেনি। নিয়ে আসার কোনো কারণ নিশ্চয়ই রয়েছে। তাকে নিয়ে আসার কারণ পরিষ্কার হলো আরো খানিক পর। আব্দুল মুমিন এসে বলল, ডাক্তার সাহেব, ভয়ের কিছু নাই। আপনার কোনো ক্ষতি হইব না। আমরা আছি একটা বিপদে। নিজেরা মারামারি কইরা নিজের লোক খুন হইছে। রাস্তাঘাটে পুলিশের কারণে 2 দিন ধরে লাশ সরাইতে পারি নাই। কিন্তু এখন আর না সরাই উপায় নাই। লাশ বিকট গন্ধ ছড়াইতেছিল। আব্দুল মুমিন খানিক থেমে আবার বলল, আপনারে আমি বিনা কারণে আনি নাই। ওপরতলায় আরো একজন আছে। তার পায়ে গুলি লাগছে। গুলি বাইর না করতে পারলে বাঁচব না। বুঝতেই পারছেন, ডাক্তার ডাকনেরও কোনো উপায় নাই। এখন আপনিই ভরসা। চলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। এরা কারা সেটা পরিষ্কার না হলেও তাকে এখানে নিয়ে আসার কারণ এতক্ষণে শুকরঞ্জন ডাক্তারের কাছে পরিষ্কার হলো। তাকে নিয়ে যাওয়া হলো দোতলার একটা ঘরে। অন্ধকার ঘরের ভেতর 3 জন মানুষ বসে আছে, আর খাটের উপর চিত হয়ে শুয়ে আছে একজন। কথাবার্তায় বোঝা গেল সেই সম্ভবত এদের নেতা। শুয়ে থাকা মানুষটার জ্ঞান নেই। মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। শরীর আগুনের মতো গরম। শুকরঞ্জন ডাক্তারের কাছে যন্ত্রপাতিও তেমন কিছু নেই, কিন্তু যা ছিল তা দিয়ে তিনি সাধ্যমতো চেষ্টা করলেন। ডাক্তার হিসেবে তার হাত যশ ভালো। গুলি বের হলো। তারপরও সেই বাড়ির দোতলায় তাকে আরো দিন 4 থাকতে হলো। রোগী তখন কথা টথা বলতে পারে। এতদিনে শুকরঞ্জন ডাক্তারের কাছে এদের পরিচয় প্রকাশ পেয়েছে। এরা একটি চরমপন্থী কমিউনিস্ট দলের বিচ্ছিন্ন গ্রুপ। নিজেদের মধ্যে নানা বিভেদ, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে মাও সেতুং, লেনিন, মার্কসের মতদর্শে গড়ে ওঠা এই দলটি তখন অসংখ্য ছোট ছোট গ্রুপ এবং নেতৃত্বে ভাগ হয়ে গেছে, সরে গেছে সেই মতাদর্শ থেকেও। এখন এদের এই ছোট ছোট দলগুলো চলে নিজেদের মতাদর্শে, লাভ লোকসানের হিসাবে। শুকরঞ্জন ডাক্তার এদের কথা জানেন। তাদের আশেপাশের গ্রাম জুড়েও হুটহাট করে এদের দেখা যায়। শ্রেণীশত্রু নিধনের নামে এই বিচ্ছিন্ন দলগুলো তখন গ্রামগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গুলিবদ্ধ এই মানুষটির নাম লোকমান। সেই চরমপন্থী কমিউনিস্ট দলের তেমনি এক বিচ্ছিন্ন গ্রুপের নেতা। বেটে মানুষটার থুতনির নিচে মস্ত বড় আঁচিল, মোটা গোঁফ, মাথাভর্তি কালো চুল। কথা বলে ধীরে ধীরে দীর্ঘ সময় নিয়ে। প্রতিটি শব্দ আলাদা আলাদা উচ্চারণ করে। তার নামেই এই গ্রুপের নাম হয়েছে লোকমান গ্রুপ। শুকরঞ্জন ডাক্তার যাওয়ার আগের দিন লোকমান তাকে ডেকে বলল, ডাক্তার, আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আমি ঋণী থাকনের মানুষ না। উপকারীর ঋণ যেমন আমি শোধ করি, অপকারীর ঋণও। যার বস্তা ভরা লাশ দেখেছিলেন, ওইটা ছিল ওর বেইমানির ঋণ শোধ। আপনার এই উপকারী ঋণও আমি কোনো একদিন শোধ করে দেব ডাক্তার। আমরা ওই দিকেই থাকি, গ্রামাঞ্চলেই। ঢাকায় আসছিলাম বিশেষ কাজে, কিন্তু কাজ তো হইলই না, হইল অকাজ। মাথা গরম করে খুন করে ফালাইলাম একটা। লোকমান কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আপনি যান। আব্দুল মুমিন আপনার যাওয়ানোর ব্যবস্থা করব। সে আমার আপন ভাইয়ের চাইতেও বড় কিছু।
যদি আমি কোনোদিন মইরাও যাই, আব্দুল মমিন একদিন না একদিন আপনার সঙ্গে দেখা করব। কিছু লাগলে তখন তারে বলবেন। আমি না থাকলেও সে আমার ঋণ শোধ দেবে। আমি নিজের দোষে হাজারটা শত্রু বানাইছি। আমার বাসন মরণের কোনো ঠিক ঠিকানা নাই। তাছাড়া আমার মাথা গরম, বুদ্ধিশুদ্ধিও কম। কথায় কথায় খুন খারাপি করি। আব্দুল মমিন সেই রকম না, সে অতি বুদ্ধিমান প্রাণী। লোকমান হাসল, সময় নিয়ে হাসল, তারপর নিচু গলায় বলল, আর বোঝেনি তো, এখানে যা দেখলেন, যা শুনলেন, তা বাইরের মানুষের লগে যত কম বলা যায় তত ভালো। সবচেয়ে ভালো একদম না বলা, শেষে নিজেরই ক্ষতি। লোকমান কি বলতে চেয়েছে তা না বোঝার মতন বোকা শুকরঞ্জন ডাক্তার নন। তিনি 5 দিন পর বাড়ি ফিরে এলেন, কিন্তু এই বিষয়ে কাউকে কিছু বলেননি, সুজাতা রানীকেও না। খুবই স্বাভাবিক আচরণ করেছেন, যেন একদিন তিনি আশিসের বাসাতেই ছিলেন। কুমড়া ফুলের বড়া খেয়ে আশিস কি আনন্দই না পেয়েছে। আকার ইঙ্গিতে তিনি এইসবই বলেছেন। তিনি আশিসের চিঠি পেলেন আরো কদিন পর। আশিস নতুন বাসার ঠিকানা দিয়েছে চিঠিতে, সঙ্গে একটা খবরও, মিলির সন্তান হবে। সে তার মায়ের কাছে সন্তানের নাম জানতে চেয়েছে। সুখরঞ্জন ডাক্তারের ধারণা ছিল তিনি তার স্ত্রী সুজাতা রানীকে হাড়ে হাড়ে চেনেন, কিন্তু এই প্রথম তার মনে হলো তিনি ঠিক ধরতে পারছেন না। এই সংবাদ শুনে সুজাতা রানীর প্রতিক্রিয়া কি হবে। মুজিবুর মিয়া তার মামার বাড়ি পৌঁছালো ফজর আজানের পর। তার বড় মামা মজিদ ব্যাপারী মানুষ হিসেবে কেমন, এটি অতি কঠিন প্রশ্ন। সে নিয়মিত ধর্মকর্ম করে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তার বুদ্ধিশুদ্ধি উচ্চ স্তরের। গরুর ব্যাপারীদের লোকজন সাধারণত গরুর দালাল বলে সম্বোধন করে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে স্টিমার ঘাটার লোকজন তাকে গরুর দালাল না বলে ব্যাপারী সাহেব বলেই সম্বোধন করে। 5 গ্রামের মামলা মোকদ্দমা সালিশ ব্যবস্থায় এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য মানুষের পাশে তাকে বসে থাকতে দেখা যায়। তখন তার কাঁধের উপর আড়াআড়ি করে ঘি রঙের একখানা চাদর জড়ানো থাকে। গায়ে থাকে ধবধবে সাদা পাঞ্জাবি, পরনে পাট ভাঙা নতুন লুঙ্গি। এই সময়ে পারতপক্ষে সে কথা বলে না, বললেও সেই কথার শব্দ এত নিচু হয় যে 1 হাত দূর থেকে শুনতেও হরিণের মতন কান খাড়া করে থাকতে হয়। আবার এই মজিদ ব্যাপারী যখন গরুর হাটে যায় তখন পুরোপুরি অন্য চেহারা। হাঁটু পর্যন্ত গুটানো লুঙ্গি, গায়ে নীল রঙের পুরনো ঢোলা ফতুয়া, ফতুয়ার 2 পকেট ভর্তি বিভিন্ন রকম কাগজপত্র। তার গলার আওয়াজ থাকে তখন বাজ খাই। সেই আওয়াজ জুড়ে অশ্রাব্য সব ভাষা। 2 মজিদ ব্যাপারীকে মেলানো যেমন কঠিন, কঠিন আলাদা করাও। মজিদ ব্যাপারী দাঁড়িয়ে ছিল কাজীবাড়ি জামে মসজিদের সামনে, তার বাড়ি থেকে খানিক দূরে। মসজিদ থেকে নামাজ শেষ করে সে কেবল বের হয়েছে। গ্রামাঞ্চলে শীত গ্রীষ্ম 12 মাসই ভোরবেলা কম বেশি কুয়াশা দেখা যায়, এখনো দেখা যাচ্ছে। হালকা মিহি কুয়াশা। কুয়াশার ভেতর থেকে 2টো গাই নিয়ে মুজিবুর মিয়া আসছে। মজিদ ব্যাপারী কপাল কুঁচকে তাকিয়ে আছে। কাছে আসার আগ পর্যন্ত সে মুজিবুর মিয়াকে চিনতে পারেননি। ক্লান্ত মুজিবুর মিয়ার কোনো দিকে খেয়াল নাই, সে হাঁটছিল সম্মোহিতের মতন। মুজিব ব্যাপারীকে পাশ কাটিয়ে হেঁটে যাওয়া ঠিক আগ মুহূর্তে সে ডাকল, কে? আমাগো মুজিবর না? মুজিবুর মিয়া থেমে দাঁড়ালো। মামাকে চিনতে তার খানিক সময় লাগলো। নানা কারণেই তাদের দেখা সাক্ষাৎ নেই দীর্ঘদিন। মজিদ ব্যাপারীর থুতনির দাড়ি খানিক বড় হয়েছে, গলাও খানিকটা ভেঙে গেছে, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। ভোরের ঠান্ডা আবহাওয়ার কারণেই বোধহয় তার গলায় উলের মাফলার, মাফলার গোল করে পেঁচানো। মুজিবুর মিয়া বলল, জি মামা। গাই গরু নিয়ে এই সময়ে অত দূর থেকে কেউ এলে অবাক হওয়ার কথা, কিন্তু মজিদ ব্যাপারী অবাক হলো না। সে বলল, বন্যার পানিতে সব তলাইয়া গেছে। মুজিবুর মিয়া বলল, এখনো তালুকদার বাড়িতে পানি উঠে নাই, ওইখানেই আমরা সবাই উঠছি, মায়েরাও ওইখানে রাইখে আসছি। মজিদ ব্যাপারীর বোন আম্মরি বেগমের কথা জিজ্ঞেস করা উচিত ছিল। মাতৃহারা শিশু
আরশির কথা জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করল না। সে বলল, গরুর বাজার দর তো এখন খারাপ, গাভিন গাই বেচা আরো লোকসান। মজিবর মিয়া বলল, দুইটাই গাভিন গাই, যে কোনো দিন বিয়াইব। যে কিনবো সে আসলে দুইটার দরে সাইডটা কিনবো। আপনি চাইলে ভালো দরে বেচে দিতে পারবেন। মজিদ মিয়া এই কথার জবাব দিল না, বাড়ির দিকে হাঁটা দিল। পিছে মজিবর মিয়া। তাদের মধ্যে এই বিষয়ে আর কোনো কথা হলো না। মজিবর মিয়া 7 দিন ছিল স্টিমার খাটা। মজিদ ব্যাপারী 2 দিনের মধ্যে তার গাই দুটি বেচে দিল। যতটা আশা করা হয়েছিল দাম পাওয়া গেল তার চেয়ে অনেক কম। চারদিকে বন্যার খবর। এই অবস্থায় গাই গরুর মতন আপদ কিনে ঝামেলা বাড়ায় কে? মজিদ ব্যাপারী গাই বিক্রির টাকা থেকে হিসাব করে তার দালালির কমিশন রাখল। বাকি টাকা মজিবর মিয়ার হাতে তুলে দিয়ে বলল, এই টাকা দিয়ে কি করবি, কিছু ভাবছস? মজিবর মিয়া বলল, ভাবছি। মজিদ ব্যাপারী বলল, কি করবি? মজিবর মিয়া বলল, একখান ভালো ইঞ্জিনওয়ালা ট্রলার কিনবো, একটু বড়সড় হইলে ভালো হয়। মজিদ ব্যাপারী অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সময় নিয়ে মুখের পান চাবালো। তারপর পানের পিক ফেলে বলল, তোর মাথায় বুদ্ধি তো ভালো, এইটা আমার ধারণা ছিল না। যাই হোক, কিন্তু এই টাকায় তো অত বড় ট্রলার পাবি না। মজিবর মিয়া বলল, আপনি চাইলে পাবো। মজিদ ব্যাপারী বলল, এইটা কেমন কথা? আমি তো আর আল্লাহ খোদা না যে আমি চাইলেই সব হইব। মজিবর মিয়া কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। মজিদ ব্যাপারী খানিক থেমে তার শেষ কথা বলল, তোর হাতে যেই টাকা আছে তা দিয়ে এত কিছু সম্ভব না। আমি যে এখন তোরে টাকা দেব সেই অবস্থাও আমার নাই। আমার চারপাশে নানান বালা মুসিবত। লাইলির কথাও তো মনে হয় শুনছস। এই জিনিস নিয়ে আমি আছি মহাযন্ত্রণায়। সে কথা শেষ করে উঠে দাঁড়ালো। তারপর বাঁশের আড়ার সঙ্গে ঝুলানো কালো ছাতাটা হাতে নিয়ে গটগট করে বেরিয়ে গেল। মজিদ ব্যাপারীর স্ত্রী লাল আটার রুটি বানিয়েছে। এই বাড়িতে সপ্তাহে একদিন সকালে রুটি হয়। আজ সেই দিন। সঙ্গে পাতলা ঝোল করে লাউ ভাজি। সেই লাউ ভাজি আর রুটি নিয়ে এলো লাইলি। লাইলি মজিদ ব্যাপারীর ছোট মেয়ে। দেখতে শুনতে খুবই ভালো। দবদবে ফর্সা গায়ের রং, মাথা ভর্তি চুল। চেহারার মধ্যে বয়সের তুলনায় একটা ভারিক্কি ভাব। তবে তাতে তার সৌন্দর্য ঢাকা পড়েনি, বরং বেড়েছে। লাইলি প্লেট রাখতে রাখতে বলল, আপনি আজকেই চলে যাইবেন? মজিবুর মিয়া বলল, সেইটা এখনো মামার উপর নির্ভর করে। লাইলি বলল, এখনো বাজানের উপর নির্ভর করে? বাজান তো শেষ কথা বইলেই দিছে, সে এক কথার মানুষ। মজিবুর মিয়া বলল, দুনিয়াতে এক কথার মানুষ বলতে কিছু নাই। লাইলি বলল, আপনার ধারণা বাজান আপনার টাকা দেবে? মজিবুর মিয়া বলল, হুম, আমার ধারণা দেব। লাইলি বলল, আপনার ধারণা ভুল, বাজান কাউরে টাকা দেয় না। মজিবুর মিয়া বলল, না দিলে না দেবে, ট্রলার আমি কিনবই। লাইলি বলল, কিভাবে কিনবেন, আপনার কাছে টাকা আছে? মজিবুর মিয়া বলল, কিভাবে কিনবো জানি না, তয় কিনবো। মজিবুর মিয়া চুপচাপ খাওয়া শেষ করল। তার খাওয়া শেষ হওয়া অবধি লাইলি বসে থাকলো তার সামনে। লাইলির সম্ভবত এই মানুষটার জন্য খানিক মায়া লাগছে। এত বড় মানুষটার চোখ মুখ শুকিয়ে গেছে। যদিও লাইলি জানে তার নিজের মন খুব অস্থির প্রকৃতির। হুট করে কিছু দেখে তার মন দবিভূত হয়। আবার খানিক বাদে সেই জিনিসের দিকে তার ফিরেও তাকাতে ইচ্ছে হয় না। কাউকে হুট করে ভালো লেগে গেলে তার জন্য সে জীবন দিয়ে দিতে পারে, কিন্তু কিছুক্ষণ বাদেই আবার তাকে চোখের সামনেও দেখতে ইচ্ছে করে না। নাম শুনলেও গা রি করে। তার এই অস্থির মানসিকতার কারণেই কিনা কে জানে, আশেপাশে সবাই বলে সে মেয়ে খারাপ। খারাপ মেয়ে বলার যৌক্তিক কারণও অবশ্য আছে। এই এত কিছুর আগেই কাজীবাড়ির মাতব্বরের হুজুরের সঙ্গে সে পালিয়ে গিয়েছিল। হুজুরের নাম হাবিব। হাবিব হুজুর পড়াতো কাজীবাড়ির জামে মসজিদের মক্তবে, কিন্তু লজিং থাকতো মসজিদ ব্যাপারীর বাড়িতে। হুজুরের বয়স অল্প। তারা 3 মাস পালিয়েছিল। 3 মাস পর লাইলি বাড়ি ফিরে এসেছে। লজিং হুজুর হাবিবের খবর কেউ জানে না।
লাইলি যে এবারই প্রথম পালিয়েছিল তা নয়, এর আগেও একবার একই ঘটনা ঘটিয়েছিল। সেবার ছিল পূবপাড়ার কেরামত মুন্সির ছেলে রবিউল। রবিউল ঢাকায় টেইলার্সের দোকানে কাজ করত। টেইলার্সের দোকানে কাজ করার কারণেই হয়তো তার নিজের পোশাক আশাকও থাকতো ফিটফাট। লাইলির জন্য সে সুন্দর সুন্দর জামা বানিয়ে আনত। লাইলির পোশাক আশাকের ভারী শখ। একদিন সেই ছেলের সঙ্গে পালিয়ে গেল লাইলি, অথচ কিছুদিন বাদে আবার ফিরেও এসেছে। লাইলি খাবারের এটো থালা বাসন নিয়ে উঠে যাওয়ার আগে বলল, আপনার মাইয়া কেমন আছে? মুজিবুর মিয়া বলল, কেমনে বলবো কেমন আছে, সে তো আমার কাছে নাই। লাইলি বলল, তার গায়ের রং কেমন হয়েছে, মায়ের মতন না আপনার মতন কুচকুচে কালা? মুজিবুর মিয়া মিথ্যা বলল। সে বলল, তার মায়ের চেয়েও বেশি ধলা হইছে। লাইলি বলল, আমার চেয়েও? মুজিবুর মিয়া চুপ করে রইল। তার মামা মজিদ ব্যাপারীর খুব ইচ্ছা ছিল লাইলির সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু লাইলির বিষয়ে আম্বরী বেগমের কোনো আগ্রহ ছিল না। এই নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক। মুজিবুর মিয়া অবশ্য ঠিকঠাক নিজেকে বুঝে উঠতে পারে না বলেই জানে না লাইলির প্রতি তার আসলে কোনো আসক্তি ছিল কিনা। তবে মাঝে মাঝে মনে হয় ছিল। যদিও সে লাইলির সঙ্গে কখনোই তেমন কথাবার্তা বলেনি, কিন্তু এটা সত্য। বহুবার জজাতিপুর থেকে শুধু লাইলিকে দেখার উদ্দেশ্যেই সে স্টিমার ঘাটে এসেছে। মুজিবুর মিয়া জানে লাইলি তার রূপ এবং গায়ের রং নিয়ে খুব উচ্ছ্বাসিত। এই জন্যই সে আরশির গায়ের রঙের প্রসঙ্গটা এড়িয়ে গেল। দুপুর নাগাদ মজিদ ব্যাপারী বাড়ি ফিরল। মুজিবুর মিয়ার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হলো। সেই আলোচনার বিষয়বস্তু কি তা তারা ছাড়া আর কেউ জানল না। তবে দিন সাতেক বাদে দেখা গেল মুজিবুর মিয়া জজাদিপুর গায়ে ফিরেছে। সে নৌকা বা কোনো স্বেচ্ছাসেবক দলের ট্রলারে চেপে গায়ে ফেরেনি। সে গায়ে ফিরেছে তার নিজের বড় ট্রলারে চেপে। এই ট্রলারের মালিক সে নিজে। মজিদ ব্যাপারী শেষ অবধি তাকে টাকা দিয়েছে। টাকার অঙ্ক সে সময়ের তুলনায় অনেক। সেই টাকায় মুজিবুর মিয়া টেকসই বড় ট্রলার কিনেছে। মজিদ ব্যাপারী নিজের সবকিছু তদারকি করে ব্যবস্থা করেছেন। তার সঙ্গে মনাই নামের ১৬-১৭ বছরের এক ছেলেকে দিয়ে দিয়েছেন। মনার ট্রলার চালনায় দক্ষ। তার নিজের না থাকলেও দীর্ঘদিন সে অন্যের ট্রলারে কাজ করেছে। রোদে পুড়ে ট্রলার চালানোর কারণেই কিনা কে জানে মনায়ের গায়ের রং কুচকুচে কালো। সে মুজিবুর মিয়ার নতুন ট্রলারের হাল ধরে দাঁড়িয়ে আছে। ট্রলার এসে ভিড়ল তালুকদার বাড়ির ঘাটে। সবাই হৈ হৈ করে ছুটে এলো, কিন্তু এসে দেখলো এটা কোনো ত্রাণের ট্রলার নয়, এটা মুজিবুর মিয়ার নিজের ট্রলার। মুজিবুর মিয়া ট্রলার থেকে নামলো। তার মা আম্বরী বেগমও কিছু বুঝলেন না। তিনি নাতনি আশিকে বুকে চেপে দাঁড়িয়ে আছেন। ভয়াবহ সেই বন্যার দীর্ঘ সময় ধরে থাকলো। এই দীর্ঘ সময়ে সব মানুষ যখন পানিবন্দী হয়ে সময় কাটালো, মুজিবুর মিয়া তখন ছুটে বেরোলো মুঘলগঞ্জ থেকে টর্কি বন্দর, টর্কি বন্দর থেকে স্টিমার ঘাটা, স্টিমার ঘাটা থেকে রাজপুর, বৈদ্যঘর ঘাটা সহ নানান জায়গা। সে যে একা ঘুরে বেড়ালো কিংবা অকারণে ঘুরে বেড়ালো তা নয়। চারদিক থেকে তার বড় ট্রলারখানার তখন খুব চাহিদা। বিভিন্ন সংগঠন, ত্রাণবাহী দল মুজিবুর মিয়ার ট্রলার ভাড়া করা শুরু করলো। মুজিবুর মিয়া তাদের সঙ্গে বিভিন্ন এলাকায় খেপে যায়। প্রায় রোজই তার খেপ থাকে। কাঁচা টাকা জমতে থাকে পকেটে। যতদিনে বন্যা শেষ হয় ততদিনে বন্যাক্রান্ত এলাকা জুড়ে মোটামুটি দুর্ভিক্ষের অবস্থা। চারদিকে ভয়াবহ অভাব। খাদ্য নেই, ঔষধ নেই, আশ্রয় নেই। মুজিবুর মিয়া অবশ্য কোনো কিছু নিয়ে বিচলিত হয় না। সে ঠান্ডা মাথায় পয়সা খরচ করে। মানুষ তখন কাজের অভাবে হন্যে হয়ে উঠল, কিন্তু কোথাও কোনো কাজ নেই। কে কাজ দেবে? মুজিবুর মিয়া এই সময়ে তার ভাঙা ঘরখানা মেরামত করল। কাঠমিস্ত্রিদের মজুরিও এখন অন্য সময়ের তুলনায় অনেক কমে গেছে। মানুষের পেটে ভাতই নেই, কাঠমিস্ত্রি কে নেবে? ফলে এই অকালের দিনে কাজ পেয়ে কাঠমিস্ত্রিরা মোটামুটি বর্তে গেল। তারা কাজও করল দীর্ঘ সময় নিয়ে। ঘরখানা দাঁড়িয়ে যেতে
মুজিবর মিয়া মনোযোগ দিল জমির দিকে। তার নিজের কোনো জমি নেই, সে অন্যের জমি বর্গা চাষ করত। স্বাভাবিক নিয়মেই বন্যার পরের মৌসুমে ফসল ভালো হয়, কারণ বন্যার সময় পানিতে প্রচুর পলি পড়ে। পলি পেয়ে লক লক করে বেড়ে ওঠে ফসল। মুজিবুর মিয়া জানে এই ফসল যখন উঠবে তখন সেই ফসল ওঠার মৌসুমটা হবে তার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ। গাঁয়ের মানুষ এবার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ফসল পাবে এবং যথারীতি এই ফসল বিক্রি করতে তাদের যেতে হবে মোগলগঞ্জে। এতদিন ফসল বহনে তাদের একমাত্র ভরসা ছিল সাধারণ নৌকা। এই নৌকায় মোগলগঞ্জ যেতে আসতে দীর্ঘ সময় লাগে, কিন্তু এবার তার আছে ইঞ্জিনওয়ালা বড় ট্রলার, ফলে সময় লাগবে অর্ধেকেরও অনেক কম। পরের ২ বছরে মুজিবর মিয়া মোটামুটি দাঁড়িয়ে গেল, বিঘা পাঁচেক জমিও কিনে ফেলল। এই ২ বছরে তার ট্রলারখানা যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে ধরা দিল তার কাছে। যখন যা চাইছে ঠিক তখনই যেন তাই তার হাতে তুলে দিচ্ছে ট্রলারখানা। তবে এতদিনে গায়ে আরো ২খানা ট্রলার হয়েছে। তালেব মাঝি তার নৌকা বেচে দিয়েছিল, আর হারাদন কি করে যেন কিছু টাকা জোগাড় করেছিল। তারা দুজনে মিলে একখানা ছোট্ট ট্রলার কিনেছে। দুজনে একসঙ্গে খ্যাপ মারে, পয়সা ভাগ করে নেয়। আরেকটা কিনেছে পাশের গায়ের শহীদুল। এই ট্রলারগুলো মুজিবুর মিয়ার ট্রলারের মতো অত বড় না হলেও অনেক মানুষের কাজ চলে যায়। তবে তাতে মুজিবুর মিয়ার অসুবিধা কিছু হয় না। সে তার ট্রলারে আজকাল আর ছোটখাটো খুচরা কাজ করে না, এই কাজগুলো ওরাই করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন ২য় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এইরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।